উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা বলতে চাই, আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ব্রেকিং নিউজ দিয়েছেন। তিনি লিখেছেন যে গত 23শে অক্টোবর রাত, মানে গতকাল লিখেছেন, বাট এটা 23শে অক্টোবর, হয়তো বা তিনি ভুল করে ফেলেছেন, যেদিন চায়না আছেন। তো 23শে অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর। বিএনপি ক্ষমতা আসলে কি ঘটবে, দেশে কতটা ডিজাস্টার ঘটবে, এক এক সময় বিএনপির এক এক নেতা ফাঁস করে দিচ্ছেন, কখনো মির্জা ফখরুল, কখনো লুৎফুজ্জামান বাবর। জামাত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ব্রেকিং নিউজ দিয়েছেন। তিনি লিখেছেন যে গত 23শে অক্টোবর রাত, মানে গতকাল লিখেছেন, বাট এটা 23শে অক্টোবর, হয়তো বা তিনি ভুল করে ফেলেছেন, যেদিন চায়না আছেন। তো 23শে অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর। ফজলে আলাহি আকবর তিনি তো আপনারা জানেন যে বিএনপির একজন উপদেষ্টা, সম্ভবত উপদেষ্টা পদমর্যাদার বিএনপির আরেকজন অচেনা ব্যক্তি। গত 14 মাসে এমন আরো কয়েকটি গোপন ও বিশাল মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের, কয়েকটা না, দুই একটা হয়েছে আর কি। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? অবশ্যই দিয়েছেন, সে অনুমতি আছে, আমি আপনাদেরকে বলবো। অতীতে কোনো সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি। পিনাকি ভট্টাচার্য বলছেন অবশ্যই সত্য, অতীতে কোনো সেনাপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়নি। শেখ হাসিনা বলেছেন গুলি চালাও, ওয়াকার বলেছেন গুলি চালাবো না। অতীতে কোনো সেনাপ্রধান এটা করেনি। এবং বিপ্লবের যেটা স্টেক হোল্ডার, হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান সবাইকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলেছেন। এই কারণেই অন্য সেনাপ্রধান থেকে তিনি আলাদা। এগুলো তো বললেই হবে না। অনুমতি ছিল না বলেই কুর্মিটোলা গল্ফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনাভবনের পেছন দরজা দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায়? এখানে তিনি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে। একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায়, এটা পিনাকি ভট্টাচার্যের মতে। বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন। এখন দেখুন, এই যে কথাটা, এটা যে কত মিথ্যা কথা। ওই জায়গায় কি আলোচনা আমি জানি না। এখন উনি জানেন কিভাবে আমি তাও জানি না, কারণ ওই জায়গায় তো তার মতে জেনারেল ওয়াকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরো কে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ছিলেন, একজন অচেনা ব্যক্তি ছিলেন। তাহলে রুদ্রদার বৈঠক তিনি জানেন কেমনে? প্রশ্ন আছে, তাই না? আমি বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো সমস্যা নেই। তারা আসলেই মনে করেন যে ডক্টর ইউনূস একজন সৎ ব্যক্তি, একজন নির্লোভ ব্যক্তি এবং তার অধীনেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। তবে তারা কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন, কিন্তু এই উপদেষ্টারা না থাকলে নির্বাচনে যাবো না, এটা তারা এখনো বলেননি। এবং খুবই দুঃখজনক যে ফয়জুল কবির খান, তার ব্যাপারে বিএনপি কমপ্লেন করেছে। লোকটা কিন্তু অত্যন্ত সৎ। এখন আমি বিশ্বাস করি কি জানেন, মানে বিএনপি এবং জামাত উভয় দলই চায় তাদের পছন্দের আমলাদের বসানোর জন্য। এটা যে উপদেষ্টা দেয় না তাকেই বলা হয় যে অন্য দলের দালাল। তো হয়েছে এরকম। এখন সালাউদ্দিন আহমেদ আরেকজন ভালো উপদেষ্টা, খুবই সৎ। বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই খুবই সৎ। এরা হয়তো আপনারা বলতে পারেন যে এরাও যোগ্য, এরা অকর্মণ্য, কিন্তু তারা কিন্তু সৎ। এখন বিএনপি এবং জামাত তারা কিন্তু এখনো বলতেছে না যে অমুক উপদেষ্টা থাকলে কিন্তু আমি নির্বাচন অংশগ্রহণ করবো না। এখন ডক্টর ইউনূস কথা হচ্ছে যে ভাই, আমার যে উপদেষ্টারা আছে আমি এদেরকে দিয়ে সম্পন্ন করি, আর ছাত্র উপদেষ্টারা যদি নির্বাচন করে সরে যাবে, না করলে থাকবে। এখন যদি বিএনপি এবং জামাত গোধরে বসে না আমরা অমুক না থাকলে নির্বাচন যাবো না, তাহলে শেষ পর্যন্ত হয়তো ডক্টর ইউনূস বাধ্য হয়ে দুই দলকে বা তিন দলকে ডেকে বলবেন যে ঠিক আছে, তোমরাই সিলেক্ট করো কাকে উপদেষ্টা বানাবো। এইরকম একটা সলিউশনে আসবেন। বাট এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ গিয়েছিলেন কিনা? বলে গেছে, সেটা হচ্ছে যে এর আগে কিন্তু জামাত ইসলামীও কিন্তু সেনাপ্রধানের সঙ্গে অন্তত
2বার গোপনে বৈঠক করেছেন। গোপন বলা ঠিক হবে না, মানে তারা চান নাই যে অন্য কেউ জানুক, কিন্তু সে সময় কিন্তু এসব নিয়ে কোনো কথা হয়নি। তখন কিন্তু তিনি এরকম কথা বলেননি। মানে জামাত ইসলাম তারা যদি সেনাপ্রধানের সঙ্গে মিটিং করেন তাহলে তিনি চুপ থাকে, আর বিএনপি মিটিং করলেই তখন বলে হ্যাঁ মিটিং গিয়ে থাকতে পারে। যদি গিয়ে থাকেনও তাহলে তারা গোপনে যাননি। মাঝে মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে মানে এড়িয়ে চলতে চান, এড়ানোর জন্য তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই ধরনের বৈঠক রাতে হয় কেন, দিনের বেলা সেনাপ্রধান ব্যস্ত থাকেন বিভিন্ন কাজকর্মে, আর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রাম থাকে, এই কারণে সেখানে যেতে পারেন যদি গিয়ে থাকেন। আমি জানি স্বপ্নমিতা যদি গিয়ে থাকেন। এবং যেহেতু বর্তমানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এই কারণে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি হবে, সেনাবাহিনীর কেন্দ্রভিত্তিক থাকবে নাকি এলাকাভিত্তিক থাকবে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কার্যকারিতা কতটুকু থাকবে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতেই তারা হয়তো গিয়ে থাকতে পারে। এবং দেখুন আপনি গতকালকে যখন মার্কিন সিনেটে নতুন রাষ্ট্রদূতের যে একটা ইন্টারভিউ হয়েছে, সিনেটররা নিয়েছে, সেখানে সে বলেছে যে আমি বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে গেলে আমি সেনাবাহিনীর সঙ্গে আমি আলাপ আলোচনা করবো। তার মানে সেনাবাহিনী এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় না, সেনাবাহিনী হচ্ছে নতুন স্টেক হোল্ডার, যেটা আমরা পাকিস্তান মডেল দেখেছি যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। জেনারেল ওয়াকারুজ্জামান তার ক্ষমতা নেওয়ার বিন্দুমাত্র অভিপ্রায় নাই, এবং তিনি তার যে 15 জন জেনারেল তাদেরকে তিনি চেয়েছিলেন যে মানে অনুরোধ করে চেয়েছিলেন যাতে সাজা একটু কমানো যায় বা কিছু করা যায়, বাট তিনি এটা কখনোই বলেননি যে আমি এদেরকে দেবো না, আমি এই জেনারেলদের বিচার হতে দেবো না, যা করে এগুলো তিনি কখনোই করেনি। তিনি সম্মান দিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, এবং এই 15 জন জেনারেল তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হাজিরা দিয়েছে, এখন তারা জেলে আছে, এবং জেলেও নাকি তাদেরকে আটকে রাখা হয়েছে। আমি খবর নিয়ে দেখেছি যে জেলেও তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে কয়েকদিন মতো ব্যবহার করতেছে, কয়েকদিন যা খাবার খায়, এমনকি বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছিলেন তাদের পরিবার পরিজন, সেই খাবারও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই জেলের মতোই আছে এবং এটা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের অধীনে আছে। তো এইভাবে জেনারেল ওয়াকার সবসময় সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু কিছু লোক আছে পিনাকি ভট্টাচার্যের মতো মানে সবসময় উল্টা দিকে চলে, সবসময় উল্টা দিকে চলে। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস এদের আসলে কোনো লোভ নাই, এরা আসছেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। তারপরে নির্বাচিত সরকার যদি তাই, ওয়াকার থাকবেন, না থাকলে চলে যাবেন। কাজেই এই যে পিনাকি ভট্টাচার্য বলল যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সরিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে, এটা একদম বানোয়ার কথা, একদম বানোয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখেছি, তারা এই ধরনের কিছুই চান না। তারা চান যে ইউনূস সাহেব থাকুক, কিছু উপদেষ্টা সরে যাক, ছাত্র উপদেষ্টা সহ, এবং যাতে আমরা ওই ইয়ে করতে পারি, মানে আমাদের যে পছন্দের আমলাগুলো ওদেরকে বড় বড় পদে বসাতে পারি। আবার ওই যে পুলিং অফিসার থাকে না, শিক্ষক টিক্ষক, এখানে আবার ওই জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম টোরাম করেছে, মানে চাই আর কি যে যাতে নির্বাচনের সময় একটু তাদের ফেভারে থাকে, এগুলো চায়। এখন ওই যে প্রশাসনের যে নিয়োগ বা পদোন্নতি সংক্রান্ত যে কমিটি, যার জন্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, ফজল কবির খান, রেজওয়ানা হাসান আর মাহফুজ, এখন এই সালাউদ্দিন আহমেদ আবার ওই যেসব আমলারা জামাতে পন্থী তাদেরকে ভেটো দেয়, আর ফজল কবির খান যারা বিএনপি পন্থী তাদেরকে ভেটো দেয়। এই কারণে এখন উপদেষ্টাদের ভিতরে এখন গন্ডগোল। বর্তমান সরকারটা খুবই খারাপ অবস্থায় আছে, এদের কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। একটা গ্রুপ আছে এদেরকে তথ্য দেয়, আর একটা গ্রুপ আছে পিনাকিদেরকে তথ্য দেয়, মানে উপদেষ্টাদের ভিতরে এখন পুরো মানে কি অবস্থা। এই সরকার আসলে কদিন থেকে আমি জানি না, তবে বাট আমি মনে করি যে আসলেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া উচিত এবং এই সরকারের বিদায় নেওয়া উচিত। বিএনপি ক্ষমতা আসলে কি ঘটবে, দেশে কতটা রেজিস্টার ঘটবে। এক এক সময় বিএনপির এক এক নেতা ফাঁস করে দিচ্ছেন, কখনো মির্জা ফখরুল, কখনো লুৎফুজ্জামান বাবর। এর আগে আপনারা দেখেছেন লুৎফুজ্জামান বাবর স্পষ্ট করে ক্যামেরার সামনে বলেছে যে বাবারা তোমরা রিটেন পাস করো, ফিটনেস ঠিক থাকতে হবে, ভাই বা আমি দেখবো। মানে বিএনপি ক্ষমতা আসলে চাকরি হবে দলীয়করণের ভিত্তিতে, তাও এই রিটেন প্রিলি এগুলো দুর্নীতি করতে, কিন্তু সাংবাদিকদের ভয় করতে পারবে না। এটা লুৎফুজ্জামান বাবর স্পষ্ট স্বীকার করেছেন যে সাংবাদিকরা যেহেতু এখন অনেক শক্তিশালী, সংবাদ মাধ্যম অনেক শক্তিশালী, তা আমরা তো তাদেরকে ফাঁকি দিয়ে তোমাদেরকে প্রিলি রিটেন পাস করাতে পারবো না। প্রিলি রিটেন পাস করো, ভাইবা তো আর কেউ দেখবে না, ওইটা সিস্টেমে আমি পাস করিয়ে দেবো। এর মানে দেশে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে কোনো চাকরি হবে না বিএনপি আসলে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন বিসিএস ক্যাডার বিজেএস হয়, তখন দেখবেন সরকারের আইজুল হক কলেজ থেকে বিসিএস ক্যাডার হয়েছে, আর বিজেএস হয়েছে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা বিএনপির মালিকানাধীন। এই ভয়ানক চিত্রের আভাস বিএনপি ক্ষমতা আসে, এটা স্বীকার করছেন তারা, সেই ইমামের মতো যে ভাইবা আমি দেখবো। এখন মির্জা ফখরুল আবার আরেকটা জিনিস পাস করেছেন, তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে রেইনবো ন্যাশনস গড়বে। এটা বিভিন্ন গণমাধ্যম মির্জা ফখরুলের সেই বাংলাদেশের এথনিক মাইনরিটিদের একটা গোষ্ঠীর, আমি আসছি ডিটেলস, পোশাক পরে একটু রাজা রাজা ভাব, অন্যরকম দেখাচ্ছে মির্জা ফখরুলকে। এই শেষ বয়সে উপদেষ্টা ফজল কবির খানদের মতো একটু সুন্দর দাড়ি থাকলে, বা ডক্টর মঈন খান কিংবা ডক্টর খন্দকার মোশাররফের মতো। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।